হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি বিজয় সেতুপতির নতুন মুভি মহারাজা। অ্যাকশন ড্রামা থ্রিলার। এই মুভিটির আইএমডিবি রেটিং 8.7। সত্যি কথা বলতে মুভিটি এক কথায় অসাধারণ। মুভির শেষের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে, আপনি জাস্ট থ হয়ে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে মহারাজা নামের একজন লোককে দেখানো হয় যে একটি সেলুনে কাজ করত। সে এখানে তার মালিকের কাছে 2 দিনের ছুটি চায়। সে বলে যে তাকে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কোথাও যেতে হবে, তো তার মালিক তাকে ছুটি দেয়। এরপর দেখা যায় মহারাজা একটা খেলনার দোকানে যায় তার মেয়ের জন্য ভালো খেলনা কিনতে, আর বাইরে এসে তার স্ত্রীকে দেখায়। আসলে মহারাজার বাড়ি এই খেলনার দোকানের সামনে, তাই তাকে সামনে থেকে দেখাচ্ছিল। কিন্তু তখন একটি ট্রাক ব্রেক ফেল করে এবং ঠিকমতো কন্ট্রোল করতে না পারার কারণে ট্রাক সরাসরি মহারাজের বাড়িতে ঢুকে যায়, যার ফলে সেখানে বড় দুর্ঘটনা ঘটে এবং মহারাজা সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আর এই দুর্ঘটনায় মহারাজার স্ত্রী ঘটনাস্থলে মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে তার মেয়ে বেঁচে যায়। এরপর দৃশ্য বেশ কয়েক বছর পর দেখানো হয়। মহারাজা তার মেয়েকে লালন পালন করে বড় করছে এবং সে তার কোনো অভাব হতে দেয় না। আর তার মেয়ের নাম ছিল জ্যোতি। তার খেলাধুলায় বেশি ইন্টারেস্ট ছিল, সেজন্য পড়াশোনায় তেমন মনোযোগ ছিল না, তাই ক্লাসের থেকে বেশি ক্লাসের বাইরে থাকতো, যার জন্য বেশিরভাগ টিচার তাকে বকতো ঠিকমতো পড়াশোনা না করার জন্য। তবে এই শিক্ষকদের মধ্যে আসিফিয়া নামের একজন ম্যাডাম তাকে অনেক সাপোর্ট করত এবং খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় অনুপ্রাণিত করত। এরপর মহারাজাকে দেখি, আর তাদের বাড়িতে মহারাজা, জ্যোতি বাদেও লক্ষ্মী নামে অন্য কেউ একজন থাকতো। আর এই লক্ষ্মী আসলে কে একটু পরে জানতে পারবেন। তারপর আমরা দেখি সময়ের সাথে সাথে মহারাজা তার নিজের জন্য সেলুনও খুলেছে। এরপর একদিন মহারাজাকে জ্যোতির স্কুলে ডাকা হয়, যেখানে সেই স্কুল বোর্ডের চেয়ারম্যান জ্যোতিকে অনেক বকাঝাকা করে। সে নাকি তার স্কুল ব্যাগে মদের বোতল নিয়ে এসেছে, কিন্তু একটু পর জানা যায় যে সে এটা করেনি, অন্য একটা ছেলে নিয়ে এসে তার ব্যাগে রেখে দিয়েছিল। তখন মহারাজা চেয়ারম্যানকে তার মেয়েকে সরি বলতে বলে, কারণ তার মেয়ে এই কাজটা করেনি। কিন্তু তারপরেও চেয়ারম্যান জ্যোতিকে সরি না বলে চলে যেতে বলে। তো এখানে মহারাজা নাসরবান্দা, তার মেয়েকে সরি না বলা পর্যন্ত সে যাবে না। গার্ড দিয়ে তাকে বের করার চেষ্টা করে, কিন্তু সে একটা রড ধরে থাকে, যার ফলে কেউ তাকে সেখান থেকে বের করতে পারছিল না। তখন মহারাজার এমন রাগ দেখে চেয়ারম্যান ভয় পেয়ে যায় এবং জ্যোতিকে যে সে বকাঝকা করেছে তার জন্য সরি বলে, কারণ সে তো কোনো দোষ করেনি। আর এখানে মহারাজার এমন রাগ দেখে আমরা বুঝতে পারি কিভাবে সে তার মেয়েকে খুব আদর যত্ন করে মানুষ করেছে। এর কয়েকদিন পর দেখা যায় জ্যোতি তার বাবাকে বলে যে তাকে তার স্কুলের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য অন্য শহরে যেতে হবে, যার কারণে মহারাজা তার মেয়েকে নিয়ে টেনশন করে। কিন্তু আজ পর্যন্ত সে জ্যোতিকে কোথাও যেতে বাধা দেয়নি, তাই তাকে যাওয়ার অনুমতি দেয়। যাই হোক, সে চলে যাওয়ার পর মহারাজা বেশ একাকী হয়ে পড়েছিল। তারপর একদিন রাত্রে সে যখন ঘুমাচ্ছিল তখন একটি সাপ তার উপর দিয়ে চলে যায়, কিন্তু সে কিছুই টের পায় না। আর দেখা যায় ঘরের সব কিছু উল্টো পাল্টা অবস্থায় পড়ে আছে। এর পরের দৃশ্যে আমরা একজন লোকাল কাউন্সিলরকে দেখতে পাই। সে একটি গ্যারেজে গিয়ে তার গাড়িতে রাখা একটা চশমা হারানোর পর সেখানে থাকা কর্মচারীদের মারতে শুরু করে। আসলে এই চশমাটি তাকে এক লিডার তাকে উপহার দিয়েছিল, যেটা সে খুব যত্ন সহকারে রেখেছিল। যখন সে গাড়িটি গ্যারেজে মেরামত করার জন্য দেয় তখন চশমাটি সেখানে থেকে যায়। পরে যখন গাড়িটি বাড়িতে আসে তখন চশমাটি ছিল না। এরপর সেখানে ধারা নামের আরেকজন কর্মচারী আসে আর কাউন্সিলরকে বলে যে সে আপনার গাড়িটি সার্ভিস করে ডেলিভারি করতে গিয়েছিল। এরপর সে ধারাকেও মারধর করে এবং তাকে বলে সন্ধ্যার মধ্যে তার চশমা ফেরত দিতে। এরপর দেখা যায় সেই কাউন্সিলর একটি বারে বসে তার বন্ধুদের সাথে মদ খাচ্ছিল। তখন সেখানে হঠাৎ ধারা আসে এবং তার কাছে থাকা চশমাটি তাকে দেখায়, কিন্তু সে তাকে চশমাটি না দিয়ে তার সামনে চশমাটি ভেঙে দেয়। এটা দেখে কাউন্সিলর তার উপর রেগে যায় এবং তাকে মারতে আসে। কিন্তু এবার ঘটে উল্টো, ধারা তাকে এবং তার বন্ধুদের খুব খারাপভাবে মারে আর তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখতে পাই মহারাজাকে পুলিশ স্টেশনে। মহারাজা একজন অফিসারকে বলে যে আমার লক্ষ্মী বাড়ি থেকে চুরি হয়ে গেছে। তখন অফিসার মহারাজাকে জিজ্ঞাসা করে, লক্ষ্মী তোমার কি হয়? সে কি তোমার স্ত্রী নাকি বোন? তখন মহারাজা বলে যে তার স্ত্রী অনেক আগে মারা গেছে আর আমার কোনো বোন নেই, আসলে সেটা আমার বাড়ির ডাস্টবিন লক্ষ্মী। তখন আমরা জানতে পারি মহারাজার বাড়িতে আর একজন যে থাকতো সেটা হলো আসলে একটা ডাস্টবিন, আর সেটার নাম ছিল লক্ষ্মী। আর সে ও তার মেয়ে অনেক যত্নে লক্ষ্মীকে মানে সেই ডাস্টবিনকে রাখতো। আসলে বিষয় হলো যে দুর্ঘটনায় তার স্ত্রী মারা গিয়েছিল সেখানে ভাগ্যক্রমে তার মেয়ে বেঁচে যায়, আর এই ডাস্টবিন লক্ষ্মী তার মেয়েকে বাঁচিয়েছিল। এখন থানার অফিসার মহারাজার কথা শুনে তাকে পাগল বলে। তখন মহারাজা বলে আপনারা না পারলে আমি বড় অফিসারের কাছে যাব। এই সব কথা শুনে তার উপর রেগে যায় আর সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তখন মহারাজার কারণে সেই পুলিশ অফিসারের শার্ট
ছিঁড়ে যায়। এরপর সবাই মিলে তাকে বের করার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে বের করতে পারে না, কারণ সে একটা খুঁটি ধরেছিল। এখানে মহারাজার এমন একটি গুণ আছে, যদি সে কোনো কিছু খিঁচকে ধরে তাকে কেউ ছাড়াতে পারে না, যার ফলে তাকে ছাড়াতে গিয়ে থানার একটি খুঁটি ভেঙে গিয়ে উপরের সব মালামাল পরে থানা যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তখন সে বলে লক্ষ্মীকে খুঁজে না পাওয়া পর্যন্ত সে এখান থেকে যাবে না। এইদিকে যখন এই অবস্থা, ওইদিকে দেখা যায় একজন চোর, যে একজন সরকারি অফিসে কর্মরত একজন ব্যক্তির বাড়িতে ঢুকে কিছু কাগজপত্র এবং গয়না চুরি করে, যাকে ইন্সপেক্টর রাজন হাতে নাতে ধরে ফেলে। আর এখানে আমরা জানতে পারি যে এই চোর আসলে একজন পুলিশের সাজানো লোক, আর এই চুরিটি অনেক আগে হয়েছিল। পুলিশ এখানে ওই চোরের মাধ্যমে সেই দৃশ্য আবার তৈরি করে, যে চোর কিভাবে ভিতরে প্রবেশ করে এবং চুরি করে সবার চক্ষু ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর ইন্সপেক্টর রাজন চোরকে ধরে ফেলে এবং চুরি করা গয়না নিজের কাছে রাখে এবং নকল গয়নাগুলো লোকটিকে দিয়ে দেয়। আর এই গয়নাগুলো যে নকল তা বাড়ির মানুষ কিছুই বুঝতে পারে না, আর মামলাটি এখানে নিষ্পত্তি করে। এরপর ইন্সপেক্টর রাজন যখন থানায় আসে তখন সে থানার এমন অবস্থা দেখে হতবাক হয়ে যায়, আর মহারাজাকে তার কাছে ডাকে আর তার সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন মহারাজা তাকে সেই দিনের গল্প বলতে শুরু করে যে আমি যখন রাত 10টায় সেলুন বন্ধ করে বাড়িতে আসি, সেখানে আগে থেকে 3জন লোক লুকিয়েছিল, যাদের সাথে আমার ধস্তাধস্তি হয়েছিল, কিন্তু তারা আমার লক্ষ্মীকে চুরি করে নিয়ে যায়। রাজনও তাকে জিজ্ঞাসা করে লক্ষ্মী কি তোমার স্ত্রী? তখন মহারাজা বলে না, লক্ষ্মী আমার ডাস্টবিন। রাজন তাকে জিজ্ঞাসা করে সেই ডাস্টবিনে কি ছিল যে তুমি তার জন্য রিপোর্টও লিখতে এসেছো, সেটা কি সোনার ছিল? মহারাজা তাকে বলে সেটার ভিতরে কিছুই ছিল না, না ছিল সেটা সোনার, তবে সেটা আমার কাছে খুবই মূল্যবান। সব শুনে ইন্সপেক্টর রাজনও রেগে গিয়ে তাকে বের করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর সে আবার এসে ইন্সপেক্টর রাজন স্যারকে বলে যে আমার কাছে এখন 40,000 টাকা আছে, আমার লক্ষ্মীকে খুঁজে দিলে আরও 5 লক্ষ টাকা দিব। তখন ইন্সপেক্টর রাজন টাকার কথা শুনে লোভ জাগ্রত হয়, সেই জন্য সে মহারাজার মামলাটা নেয়। এরপর সে তার বাড়িতে যায় এবং ইনভেস্টিগেশন শুরু করে দেয়, আর তার সাথে অফিসারদের সেই ডাস্টবিন সম্পর্কে কথা বলে। তারা বলে এই ডাস্টবিনে অবশ্যই কিছু লুকিয়ে আছে, কারণ একটা মানুষ এত পাগল নয় যে থানায় রিপোর্ট করবে একটা ডাস্টবিনের জন্য। তারপর তারা সবাই লক্ষ্মীকে খুঁজতে শুরু করে। অন্যদিকে আমরা সালভাম নামের একজন ব্যক্তিকে দেখি, যে তার লোকদের সাথে অন্য লোকের বাড়িতে ঢুকে চুরি করে, আর তারা কেবল সেই বাড়িতেই যায় যেখানে শুধু মহিলা থাকে, আর চুরি করার পর কখনো কখনো সেই মহিলাদেরকেও ধর্ষণ করে। এরপর আমরা দেখি সালভাম বিবাহিত এবং তার একটি ছোট্ট মেয়ে আছে, আর সে তার পরিবারের কাছে একজন দেবতা সমান স্বামী, কারণ তার বউ জানে না সে রাতে চুরি করে। তার সামনে একজন ভালো মানুষ হিসেবে কাজ করে এবং দিনের বেলা একটা ইলেকট্রিক দোকানে কাজ করে। আর সে তার মেয়েকে অনেক ভালোবাসতো। তার মেয়ের পিঠে একটা ক্ষত আছে, যেটা সে সারানোর চেষ্টা করে, কিন্তু সেই ক্ষত সহজেই নিরাময় হয় না। এই সময় আমরা দেখতে পাই যে মহারাজের সেই ডাস্টবিন লক্ষ্মী সালভামের বাড়িতে রাখা রয়েছে। অন্যদিকে আমরা পুলিশকে দেখি মহারাজা সেই ডাস্টবিন সব জায়গায় খুঁজতে শুরু করে দিয়েছে। তারা যখন সেটা খুঁজে পাচ্ছিল না তখন তারা সেম টু সেম ডাস্টবিন বানানোর চিন্তা করে, আর সাথে তাদের একজন গোয়েন্দাকেও এই ডাস্টবিন খুঁজতে সাহায্য করতে বলে। আর ওইদিকে থানায় মহারাজা সারাদিন বসে থাকতো, আর পুলিশরা তাকে দিয়ে বিভিন্ন কাজ করাতো, কিন্তু এখন পর্যন্ত তারা সেই সম্পর্কে কিছুই বের করতে পারেনি। এখানে একটা বিষয় খেয়াল করি, মহারাজা শুরু থেকে থানায় আসার পর প্রত্যেকটা পুলিশের পিঠে হাত দিয়ে কিছু খোঁজার চেষ্টা করে। তো একদিন মহারাজা থানায় বসেছিল, সেখানে তখন সেই গাড়ির গ্যারেজের ম্যানেজার তার পাশে এসে বসে, যে কিনা ধারার নিখোঁজের অভিযোগ করতে এসেছে। সে 3 দিন ধরে নিখোঁজ। মহারাজা তাকে তার সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করে। সে মহারাজাকে ধারার ছবিও দেখায়, আর তাকে দেখে মহারাজা তার ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে। তখন আমাদের 3 দিন আগের দৃশ্য দেখানো হয়। আমরা দেখি সেই রাতে, অর্থাৎ যে রাতে মহারাজার বাড়িতে চুরি হয়েছিল, সে সেই কাউন্সিলরের কাছে গিয়ে তার গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ যে রাতে মহারাজার বাড়িতে চুরি হয়েছিল তখন সেই চোরদের সাথে হাতাহাতি করার সময় পকেট থেকে একটি গাড়ির টোল প্লাজার স্লিপ পড়ে যায়। তো সে গাড়ির নম্বরের সাহায্যে সে ওই গাড়ির মালিককে খুঁজে বের করে এবং তার সঙ্গে দেখা করতে আসে। সে সেখানে জানতে পারে কেউ একজন তার গাড়ি চুরি করে সারা শহর ঘুরিয়ে বেরিয়েছিল। তখন সেখানে ধারা চলে আসে এবং কাউন্সিলরকে অনেক মারে। এরপর ধারা সেখান থেকে চলে যায়। মহারাজা বুঝতে পারে তার পকেট থেকেই সেই টোল প্লাজার কাগজটা পড়েছে। এরপর মহারাজা তাকে ফলো করতে থাকে। তারপর ধারাও বুঝতে পারে যে মহারাজা তাকে ফলো করছে। তখন সে ফোন করে তার বন্ধুদেরকে একটা জায়গায় আসতে বলে। এরপর মহারাজা তাকে ফলো করতে করতে একটি স্থানে এসে পৌঁছায়, যেখানে ধারা তার সমস্ত লোকদের আসতে বলেছিল, আর সবাই মিলে মহারাজাকে মারতে শুরু করে। তখন মহারাজা জানতে পারে সেই রাতে ধারাও ওই 3 জনের মধ্যে ছিল। এরপর মহারাজা ওই সব লোককে এক এক করে মেরে ধারাকে মারতে থাকে, আর তাকে জিজ্ঞাসা করে ওই দিন রাতে যে বাকি 2 জন ছিল তারা কোথায়। তখন ধারা তাকে বলে যে ওই 2 জনের মধ্যে একজন পুলিশ ছিল, পারলে কিছু করে দেখা। এটা বলার পর সে বাইক নিয়ে পালাতে শুরু করে। তখন মহারাজা ধারার উপর খুব রেগে যায়, আর বাইকে করে যাওয়ার সময় তার গলা ফেলে দেয়। এরপর দৃশ্যটি বর্তমানে আসে, যেখানে মহারাজার এখানে আসার আসল কারণ জানা যায়। সে ধারার কথার সূত্র ধরে থানায় এসেছে, কারণ সে বলেছিল যে তাদের সাথে একজন পুলিশ ছিল, আর তাই মহারাজা থানায় অভিযোগ দায়ের করার মাধ্যমে তাকে খুঁজতে এসেছে এখানে। এরপর দেখা যায় সেই কাউন্সিলরকে ডাকা হয়েছে
ধারার মিসিং রিপোর্টের জন্য, কারণ ধারার সাথে তার একটা গ্যাঞ্জাম হয়েছিল। সে পুলিশকে বলে সে কিছুই করেনি, তবে সে বলে ওই দিন বারে ধারা আসার আগে একজন লোক তার খোঁজ করছিল আর সে আমার গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। এই দিকে দুই পুলিশ কনস্টেবল মহারাজার থেকে টাকা খাওয়ার জন্য একজন লোকের কাছে গিয়ে লক্ষ্মীর মতো একটি ডাস্টবিন বানিয়ে দিতে বলে। তার জন্য লোকটি 2 দিনের সময় চায়। অন্যদিকে আমরা সালবামকে দেখি, যার মেয়ের জন্মদিন আসতে চলেছে, আর সে তার স্ত্রীকে বলে এবার সে তার মেয়েকে একটি সোনার চেইন উপহার দেবে। তাই সে একটি সোনার দোকানে গিয়ে অ্যাডভান্স করে আসে। তারপর জন্মদিনের দিন সালবামের স্ত্রী সালবামকে ফোন করে সোনার চেইনটি নিয়ে আসতে বলে আর আসার সময় শেভ করে আসতে বলে যাতে তাকে দেখতে সুন্দর লাগে। তো সালবাম বলে ঠিক আছে। এরপর সে সোনার চেইনটি স্বর্ণের দোকান থেকে নিয়ে আসার পর একটি সেলুনে যায়, যে সেলুনে মহারাজা কাজ করত। তখন সালবাম তার মেয়ের জন্মদিনের ব্যাপারে স্ত্রীর সাথে ফোনে কথা বলছিল। কথাগুলো মহারাজাও শুনে ফেলে। এরপর সে সালবামকে শেভিং করতে থাকে, কিন্তু তখন ট্রিমারের ব্যাটারি ফুরিয়ে যায়। তাই মহারাজা ব্যাটারি আনতে বাইরে যায়। এই সময় সালবামের কাছে তার পার্টনারের ফোন আসে আর তাকে বলে যে আমাদের চুরির খবর কাগজে ছাপা হয়েছে, যে কিছু লোক চুরি করে মানুষ হত্যা করছে। যদিও পুলিশ মনে করে অন্য শহরের লোকজন এসব করছে, তবুও আমাদের সতর্ক থাকা উচিত। এরপর সালবাম তাকে বোঝাতে থাকে যে আমাদের কিছুই হবে না, কারণ আমরা এখন পর্যন্ত কোনো প্রমাণ রেখে আসিনি। এরপর সে কলটি কেটে দেয়। তখন তার পেছনে মহারাজা ব্যাটারি নিয়ে দাঁড়িয়েছিল। মহারাজা তার কথা শুনেছে কিনা জানি না, কিন্তু সালবাম মনে করে সে তার সমস্ত কথা শুনে ফেলেছে। তাই সে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এরপর সালবাম শেভ করার পর তাড়াহুড়ো করে সেলুনে সোনার চেইন খুলে রেখে বাড়ি চলে যায়। এরপর দেখা যায় সালবাম তার মেয়ের জন্মদিন খুব ভালোভাবে পালন করছিল আর তার পার্টনারকে বলে তোমার সাথে যখন কথা বলছিলাম তখন সেলুনে কেউ ছিল না, কিন্তু হঠাৎই সেলুনের লোক পিছিয়ে দাঁড়িয়েছিল আর সে হয়তো কথা শুনে ফেলেছে। সে যদি পুলিশকে বলে দেয় তাই তারা পরে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু হঠাৎ দেখা যায় তার মেয়ের সোনার চেইন কোথাও পড়ে গিয়েছে। তাই তারা পুরো বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও চেইনটি পায় না। সে ভাবে হয়তো সেলুনে ফেলে রেখে এসেছে। এইদিকে মহারাজা সোনার চেইনটি সেখানে দেখে এবং মনে পড়ে যে সালবাম লোকটা তার মেয়ের জন্মদিনের চেইনটা এখানে রেখে গিয়েছে। তাই সে কোনোভাবে সালবামকে খুঁজে বের করে আর তার বাসায় গিয়ে পৌঁছায়। কিন্তু সেই সময় পুলিশও সালবামকে গ্রেপ্তার করতে আসে। এতে সালবাম মনে করে যে মহারাজা পুলিশকে সব খুলে বলেছে আর পুলিশকে সাথে করে নিয়ে এসেছে, কিন্তু মহারাজা মূলত সেই চেইনটি ফিরিয়ে দিতে এসেছে। তখন পুলিশ সালবামকে গ্রেপ্তার করে আর তাকে এমন অবস্থায় দেখে তার পার্টনার পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু পুলিশ তাকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করে। তখন সেখানে সালবামের স্ত্রী তার সম্পর্কে চুরি, রেপ কেসের মতো জঘন্য কাজের সত্যতা জানার পর সে তাকে তার মেয়ে এবং তার কাছ থেকে দূরে থাকতে বলে। যাওয়ার সময় সালবাম মহারাজার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকে আর সে মনে মনে ভাবে সে বেরিয়ে আসার সাথে সাথে মহারাজাকে মেরে প্রতিশোধ নেবে, কারণ তার জন্য তার মেয়ে এবং তার স্ত্রী এখন তাকে ঘৃণা করছে। এখানে আমরা জানতে পারি যে এই সমস্ত ঘটনা তখনকার, যখন মহারাজা সেই সেলুনে কাজ করত। মানে এখন পর্যন্ত সালবামের দেখানো সমস্ত গল্প 15 বছর আগের, আর বর্তমান সময়ে মহারাজা থানায় বসে ডাস্টবিনের অভিযোগ করতে এসেছিল। অন্যদিকে পুলিশ মহারাজার সেই ডাস্টবিনের মতো একটা নকল ডাস্টবিন তৈরি করে আর সেটাকে ঠিক পুরনোটার মতো করে তৈরি করে, যাতে করে তারা যত তাড়াতাড়ি সম্ভব 5 লক্ষ টাকা তার কাছ থেকে নিতে পারে। এরপর রাজন মনে করে যে আমরা একটি নকল ডাস্টবিন তৈরি করেছি, কিন্তু নকল চোর কোথায় পাবো, যাকে তারা 50,000 টাকা দিতে চায়। তখন তাদের সাথে থাকা কনস্টেবল শিবাম এই কাজটা করতে রাজি হয়, যার জন্য সেই রাতে আবার মহারাজাকে ফোন করে। সে তাকে সেই রাতে ঘটে যাওয়া পুরো ঘটনাটি বলতে বলে, যাতে সে তার নকল চোরকে গল্পটি বলে মহারাজার গল্পের সাথে বর্ণনা করতে পারে। এরপর মহারাজাকে আবার একই গল্প বলতে বলে, আর তখন তার গল্প রেকর্ডিং করা হচ্ছিল। সে বলে রাত 10টায় আমি বাড়িতে এসে আমার বাড়ির দরজা খুললাম। তারপর এখানে আমরা একটা অবাক করার মতো বিষয় জানতে পারি যে সেই রাতে মহারাজা নয়, তার মেয়ে জ্যোতি বাড়িতে এসেছিল অন্য শহর থেকে খেলাধুলা শেষ করে, আর ভেতরে আগে থেকেই 3 জন চোর ছিল। ভেতরে আসার পর জ্যোতি তার জামা কাপড় বদলাতে শুরু করে। ঠিক তখন 3 চোর আড়াল থেকে জ্যোতিকে তার পোশাক পরিবর্তন করতে দেখে ফেলে। এরপর 3 জন মিলে জ্যোতিকে ধর্ষণ করে, যার মধ্যে একজন পুলিশ ছিল, যে কিনা মহারাজার ডাস্টবিন খুঁজতে ব্যস্ত ছিল, আর সেই মূলত নকল চোর হতে রাজি হয়। সালবাম মূলত জেল থেকে বেরিয়ে আসার পর প্রতিশোধ নিতে মহারাজার বাসায় গিয়েছিল, কিন্তু তার আগেই তার মেয়ে সেখানে এসে পড়ে। আর তাকে এমন অবস্থায় দেখে কেউ নিজেদের কন্ট্রোল করতে না পেরে মেয়ের বয়সী মেয়েকে সবাই মিলে ধর্ষণ করে, আর তারা মহারাজার জন্য অপেক্ষা করতে করতে চলে যায়। অন্যদিকে তখন মহারাজা তার মেয়ের জন্য স্পোর্টস জুতা কিনছিল, যার কারণে তার বাড়ি আসতে দেরি হয়। মহারাজা তার গল্পে মেয়েকে সরিয়ে নিজেকে সেখানে রেখে পুলিশের কাছে গল্প বলে, যা আমরা প্রথম থেকে শুনেছি। এরপর রাজন সেই পুলিশকে মহারাজার বলা গল্পটি বলে, যা শুনে সে পুলিশ হতবাক হয়ে যায়, কারণ তার বর্ণিত গল্পটি হুবহু একই ছিল যখন তারা মহারাজার বাড়িতে প্রবেশ করেছিল। এখন সেই পুলিশ দ্রুত সালবামকে ফোন করে এবং তাকে বলতে থাকে যে আমরা ফেঁসে গিয়েছি। মহারাজা ডাস্টবিন চুরি হওয়া নিয়ে থানায় রিপোর্ট করেছে। এখন পুলিশ সেই চোরদের খুঁজে বের করতে শুরু করেছে। তখন সালবাম তাকে বলে যে তুমি একেবারে স্বাভাবিক থাকো, আমি দেখছি কি করা যায়।
এরপর দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে মহারাজা রাতে বাড়ি ফিরে তার মেয়েকে এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তাই সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে তার মেয়ে তাকে পুরো ঘটনাটি বলে। সে বলে, আমার সাথে যখন এইসব করছিল তখন একজনের পিঠে টিউমারের মতো কিছু একটা ছিল, আর এই কারণে মহারাজা সব পুলিশের পিঠে হাত দিয়ে চেক করছিল কারো পিঠে তেমন কোনো টিউমার আছে কিনা। জ্যোতি তার বাবাকে বলে, কেন তারা আমার সাথে এমন করেছে, তুমি যে কোনোভাবে তাদের খুঁজে বের করো এবং তাদেরকে আমার কাছে নিয়ে আসো, যাতে আমি তাদের জিজ্ঞাসা করতে পারি কেন তারা আমার জীবন নষ্ট করলো। এখন তার অবস্থা দেখে বেচারা মহারাজা খুব কান্না করে। সত্যি দৃশ্যটি এখানে খুবই বেদনাদায়ক ছিল, আর যারা তার মেয়ের সাথে এমন করেছে তাদের হত্যা করার কথা ভাবে মহারাজা। দৃশ্য এখন বর্তমানের দিকে চলে যায়। পুলিশ সেই চোরকে নিয়ে মহারাজার বাড়িতে আসে আর মহারাজাকে তার সেই লক্ষ্মী ডাস্টবিন দিয়ে দেয়। এরপর সেখানে রাজন সেই রাতে মহারাজার বাড়িতে ঘটে যাওয়া দৃশ্যটি পুনরায় চোরের মাধ্যমে শুরু করে, কিভাবে চোরেরা ভিতরে ঢুকে এবং মহারাজার উপর হামলা করে। যখন তারা কিছুই খুঁজে পায় না, তারা তখন সেই ডাস্টবিনটি চুরি করে। এখানে মহারাজা এমন আচরণ করে যেন সে তার লক্ষ্মী ডাস্টবিন পেয়ে খুশি, তাই সে চোরকে জড়িয়ে ধরে আর তার পিঠে সেই টিউমারটি খোঁজার চেষ্টা করে। তখন সে বুঝতে পারে এই সেই পুলিশ যে রাতে তার মেয়েকে ধর্ষণ করেছিল। তখন মহারাজা তাকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে জানায় যে তার বয়স প্রায় 50 বছর হবে। তাই মহারাজা ইনডাইরেক্টলি তার উপর রেগে যায়। তখন রাজন মহারাজাকে বলে যে তাকে এখন কি করবে। মহারাজা বলে তাকে ছেড়ে দিতে। ইন্সপেক্টর রাজন বলে, ছেড়ে দিবে মানে? তোমার লক্ষ টাকা খরচ করিয়েছে, তোমার ঘরের দরজা ভেঙেছে, তোমার লক্ষ্মীর ডাস্টবিন চুরি করে নিয়ে গেছে, তাকে এমনি ছেড়ে দেবে? কিন্তু তারপরেও মহারাজা বলে ছেড়ে দিতে। রাজন বলে, তোমার সাথে যা কিছুই করুক না কেন ছেড়ে দিবে? যদি তোমার মেয়ের সাথে অন্যায় কিছু করে তাও ছেড়ে দেবে? এটা শুনে মহারাজা হতবাক হয়ে যায়। এখানে তখন আমরা জানতে পারি যে ইন্সপেক্টর রাজন ইতিমধ্যে জানতে পেরেছে যে লক্ষ্মী কেবল একটা অজুহাত। মহারাজা তার মেয়ের ধর্ষণকারী লোকদের খুঁজে বের করতে থানায় এসেছিল, কারণ রাজন যখন এই কেসটি হাতে নিয়েছিল তখন রাজন তার জুনিয়র অফিসারের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারে মহারাজার মেয়ে জ্যোতি হাসপাতালে রয়েছে আর কেউ তাকে ধর্ষণ করেছে। এখন রাজন মহারাজার হাতে একটি চাপাতি দিয়ে নরপিশাচকে হত্যা করতে বলে, কারণ সেও বিশ্বাস করত যে এই ধরনের লোকদের হত্যা করাই উচিত। তখন মহারাজাও হাতে ছুরি নিয়ে তাকে হত্যা করে। ওইদিকে পুলিশ জানতে পারে যে সালবাম আসলে কোথায় আছে। সে একটি কনস্ট্রাকশন বিল্ডিংয়ে লুকিয়ে আছে। তাই মহারাজা দ্রুত সেখানে গিয়ে তার লোকদের মারতে থাকে। তখন সেখানে সালবাম চলে আসে আর মহারাজা সালবামকে দেখে হতবাক হয়ে যায়। সে যেন তাকে মারার শক্তি হারিয়ে ফেলে আর সালবাম তাকে মারতে থাকে আর বলে, তোর কারণে আমার স্ত্রী চলে গিয়েছে, আমার মেয়ে চলে গিয়েছে, আমাকে জেলে পাঠিয়ে নিজের মেয়ের সাথে সুখের জীবন করছিস। এরপর একটা পর্যায়ে মহারাজা তাকে পাগলের মতো মারতে থাকে। মারতে মারতে মহারাজা একটা পাথর দিয়ে সালবামের 2 পা ভেঙে দেয়। তখন সালবাম তাকে বলে যে, আমার পা ভেঙে দিয়েছিস, এর কষ্ট আমি ভুলে যাব, কিন্তু তোর মেয়ের এই দুর্ঘটনা থেকে তুই কখনো সুস্থ হবি না, আর এটাই আমার প্রতিশোধ। সেই সময় জ্যোতিও সেখানে আসে। জ্যোতি সালবামের কাছে কিছু সোনার জিনিস ছুঁড়ে দিয়ে বলে, এইগুলো চুরি করতে এসেছিলি না? জ্যোতি বলে, আমার এই অবস্থা করে তুই অনেক কিছু করে ফেলেছিস, এটা চিন্তা করিস না, আমি এই অবস্থা থেকে অবশ্যই বেরিয়ে আসব। তোর যদি আমার মতো কোনো মেয়ে থাকতো তাহলে তাকে জিজ্ঞাসা করিস প্রতিদিন তোর মতো কুকুরকে কতবার প্রতিরোধ করতে হয়। এই সব বলে সে সেখান থেকে চলে যায়। তখন সালবাম দেখে সেই সোনার পুটলির মধ্যে তার মেয়ের জন্মদিনের জন্য কেনা সেই সোনার চেইন। সে হতভম্ব হয়ে যায়। তখন সেখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যা দেখে আপনিও হতভম্ব হয়ে যাবেন। যেখানে আমরা দেখি যে সালবামকে গ্রেপ্তার করার পর মহারাজা তার পরিবারের সাথে সালবামের স্ত্রীর কাছে আসে তার সোনার চেইন ফিরিয়ে দিতে, যেটা সালবামের স্ত্রী নিতে চায় না, এই ভয়ে যে এই সোনার চেইনের উপর না জানি কত মানুষের রক্ত লেগে আছে। এরপর মহারাজা সালবামের মেয়ের জন্য খেলনা কিনতে যায়, আর এটা সেই দৃশ্য ছিল যখন মহারাজা তার স্ত্রীকে খেলনা দেখাচ্ছিল। আর তখন তার পরিবার ট্রাক দুর্ঘটনার মুখোমুখি হয়, যেখানে সালবামের স্ত্রী মারা যায় এবং মহারাজার স্ত্রী এবং মেয়ে মারা যায়। আর যে বাচ্চাকে মহারাজা বড় করেছে সে আর কেউ নয়, সে ছিল সালবামের মেয়ে, যেই স্টিলের ডাস্টবিনের মধ্যে চাপা পড়ার কারণে বেঁচে গিয়েছিল। এরপর দৃশ্য বর্তমানে আসে। জ্যোতি সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সালবাম তার পিঠে এসে ঘায়ের চিহ্ন দেখে, আর তার মেয়ের ছোটবেলায় পিঠে একই রকম চিহ্ন ছিল। তারপর সে মহারাজার পায়ে পড়ে এবং তাকে জিজ্ঞাসা করে সে তার মেয়ে কিনা। তখন মহারাজা তাকে বলে যে সে আমার মেয়ে, তুমি তার থেকে দূরে থাকো। এরপর সে জ্যোতিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন সালবাম তার ভুল বুঝতে পারে, সে প্রতিশোধের আগুনে এ কেমন অপরাধ করে ফেলেছে, সে তার মেয়েকেও ছাড়েনি। এইসব ভেবে সে বিল্ডিং থেকে পড়ে আত্মহত্যা করে। আর মুভিটা এখানেই শেষ হয়। বন্ধুরা, মুভিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।